অনুষ্ঠান সুস্থ থাকুন। নমস্কার, সুস্থ থাকুন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে এই অনুষ্ঠানে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। দেখুন, ব্লাড সুগার বা ব্লাড প্রেশার এসব নিয়ে আমরা এর আগে অনেক আলোচনা করেছি, আর আমরা অনেকটা জানিও, কারণ এটা অনেক আলোচিত বিষয়। কিন্তু থাইরয়েডের অসুখ এই বিষয়টা এখন প্রায় প্রত্যেকটা ঘরে ঘরে, কিন্তু এটা নিয়ে আমাদের খুব একটা বেশি ধ্যান ধারণা নেই। তো এটা নিয়েই আজকে আমরা কথা বলবো ডক্টর কৌশিক চ্যাটার্জির সঙ্গে। ডক্টর চ্যাটার্জি, আমরা ব্লাড প্রেশার বা ব্লাড সুগার এই অসুখগুলোর নাম অনেক শুনেছি, এগুলো সম্পর্কে বিভিন্ন জায়গায় অনেক আলোচনাও শুনেছি, কিন্তু ঠিক এরকমই আরেকটি অসুখ হচ্ছে থাইরয়েড, যেটা আমরা এখন দেখি যে প্রায় প্রত্যেকটা বাড়িতেই একজন দুজনের রয়েছে। তো এই থাইরয়েড অসুখটা, এটা সম্পর্কে কিন্তু আমাদের ধারণা খুব কম। প্রথমেই যেটা আপনাকে জিজ্ঞেস করব সেটা হচ্ছে, এটা কি অসুখ? থাইরয়েড আমাদের শরীরের একটি এন্ডোক্রাইন গ্রন্থি। আমাদের শরীরে বিভিন্ন এন্ডোক্রাইন গ্রন্থি আছে যা থেকে হরমোন সিক্রিশন হয়, নিঃসৃত হয়। এবং এই হরমোন যে ক্ষরণ হয়, সে হরমোন শরীরের বিভিন্ন ধরনের কাজকর্ম, বিভিন্ন ধরনের মেটাবলিজম এবং আরো নানা রকম কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। তো আমাদের শরীরে থাইরয়েড নামে একটি গ্রন্থি আছে, যেটি আমাদের গলায় থাকে। আমাদের যে শ্বাসনালী ঠিক ওপরেই, সেটা একটা প্রজাপতির মতো দেখতে একটি গ্রন্থি। এই গ্রন্থি থেকে মূলত দুটি হরমোন নিঃসৃত হয়। একটির নাম হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন বা T3, আর একটা হচ্ছে টেট্রা আয়োডোথাইরোনিন বা T4। এই দুটি হরমোন যে নিঃসৃত হয়, সেই হরমোনগুলো শরীরের বিভিন্ন রকমের কাজকর্মকে, শারীরবৃত্তীয় কাজকর্মকে নিয়ন্ত্রণ করে। কোনো কারণে এই যে হরমোন, সে হরমোনগুলো কম বা বেশি নিঃসরণ হলে নানা রকমের অসুবিধা দেখা যায়। এই ধরনের যে অসুবিধাগুলো, সেগুলোই থাইরয়েডের সঙ্গে সম্পর্কযুক্ত বা থাইরয়েড রিলেটেড ডিজিজ বলা যায়। থাইরয়েড কোনো অসুখ নয়, থাইরয়েড একটা গ্রন্থির নাম। সেটা মোটামুটি সবারই থাইরয়েড গ্রন্থি আছে এবং থাইরয়েড হরমোন নিঃসৃত হচ্ছে, এবং কম বেশি হরমোন নিঃসরণ হওয়ার কারণে যে অসুখগুলো হয়, সেগুলোকে থাইরয়েড রিলেটেড ডিজিজ, থাইরয়েড সম্পর্কিত অসুখ বলে আমরা জানি। এবং এটা সত্যিই যে আজকের দিনে এটা আমরা যথেষ্ট ঘন ঘনই দেখতে পাই। এবং যদিও ব্লাড সুগার, ব্লাড প্রেশার এই অসুখগুলো সম্পর্কে আমাদের যেহেতু জানাশোনাগুলো অনেক দিন ধরে, তাই জন্যে এগুলো প্রায় আমরা অনেকদিন ধরেই চিনে গেছি এই নামগুলো। থাইরয়েড সম্পর্কে আমাদের জানাশোনাটাও তুলনামূলকভাবে কম দিনের। তার নানা কারণও আছে। প্রথমত হচ্ছে থাইরয়েড হরমোন যে মাপ করা হয়, শরীরে রক্তে কতটা থাইরয়েড হরমোন আছে, এই জিনিসটা আগে অতটা জনপ্রিয় ছিল না, লোকজন জানতেও না, সব ল্যাবরেটরিতে টেস্ট হতেও না। ফলে এই জিনিসটা তুলনামূলকভাবে পরবর্তীকালে মানুষের নজরে এসেছে, গোচরে এসেছে, এবং এই অসুখ সম্পর্কে লোকে সচেতন হচ্ছেন। আচ্ছা, এই যে আপনি এক্ষুনি বললেন যে হরমোন নিঃসরণের কম বা বেশি, ঠিক আছে, কাজে এই দুটো কি তাহলে দুটো টাইপ? মানে কারুর বেশি হয়, কারুর কম হয়? কারুর বেশি হয়, কারুর কম হয়। মূলত আমাদের শরীরে যে সমস্ত হরমোনগুলো নিঃসৃত হয়, সেগুলো শরীরের মধ্যেই একটা তাকে নিয়ন্ত্রণ করার একটা মেকানিজম আছে। সেই মেকানিজমটা আমাদের যখন শরীরের প্রয়োজন বেশি হয় তখন বেশি পরিমাণে, যখন প্রয়োজন কম হয় তখন কম পরিমাণে এই হরমোনগুলো যাতে নিঃসৃত হয়, সেটাকে নিয়ন্ত্রণ করে। এর একটা খুবই সূক্ষ্ম একটা নিয়ন্ত্রণ প্রক্রিয়া, যাকে আমরা অনেক সময় হাইপোথ্যালামো পিটুইটারি অ্যাক্সিস বলি, যা বিভিন্ন শরীরের এন্ডোক্রাইন গ্রন্থিগুলো নিঃসরণকে কন্ট্রোল করে, নিয়ন্ত্রণ করে। এবার যদি কোনো কারণে নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তখনই এই কম বা বেশি হওয়ার প্রশ্নটা ওঠে। মানে আমাদের যতটা দরকার ততটা হরমোন হয় নিঃসরণ হচ্ছে না, অথবা আমাদের প্রয়োজন নেই তাও থাইরয়েড হরমোন থাইরয়েড গ্রন্থি থেকে নিঃসৃত হচ্ছে। তার উপরে আমাদের শরীরের যে মানে ভেতরকার যে কন্ট্রোল মেকানিজম, যে নিয়ন্ত্রণ ব্যবস্থা, সেটা ততটা কার্যকরী হচ্ছে না। তো যখন কম সিক্রিয়েশন হয়, কম নিঃসৃত হয়, সেই সময় আমরা সেই অসুখটাকে বলি হাইপোথাইরয়েডিজম। হাইপো মানে কম, তো হাইপোথাইরয়েডিজম মানে হচ্ছে কম
নিঃসরণ হরমোন হচ্ছে, হ্যাঁ। নিঃসরণ হওয়া। আর যদি বেশি হয় তখন আমরা তাকে বলি হাইপার থাইরয়েডিজম, বা বেশি, হাইপার মানে বেশি, সেই অর্থে বেশি পরিমাণে নিঃসৃত হচ্ছে। হুম। আচ্ছা, মূলত এই এই দুটো, যে এছাড়াও দুটো, ছোট ছোট কিছু। হ্যাঁ, হ্যাঁ, এই যে দুটো রকম থাইরয়েড আমরা জানলাম মোটামুটি ভাবে, তো এইগুলোর লক্ষণ কি, মানে কি কি হলে পরে একজন এরকম ভাবতে পারে যে তার হয়তো থাইরয়েডের সমস্যা হলেও হতে পারে এবং সে ডাক্তারবাবুর কাছে যাবে? প্রথমত হাইপোথাইরয়েডিজমের যে যে সমস্ত উপসর্গ, সেই উপসর্গগুলোকে অনেক সময় চট করে বোঝা যায় না, কারণ সেই উপসর্গগুলো আরো নানা রকম অসুখে হয়। তুলনামূলকভাবে হাইপার থাইরয়েডিজম গুলো তাড়াতাড়ি নজরে আসে, কারণ তার যে উপসর্গ, সেই উপসর্গগুলো আহ, প্রথমত হচ্ছে তার প্রকোপটা বেশি, সেটা সহজে নজরে আসে, এবং অন্য অসুখের সঙ্গে তার ওভারল্যাপিং, যেটা অন্য অসুখের মতো এরা উপসর্গ এমন তুলনামূলকভাবে কম। হ্যাঁ। তো হাইপোথাইরয়েডিজমের যে সমস্যাগুলো আমরা দেখি, এটাও খুব সঙ্গে সঙ্গে হয় তা না, বেশ কিছুদিন ধরে হাইপোথাইরয়েডিজম থাকলে, যথেষ্ট মানে কম পরিমাণে থাইরয়েড হরমোন নিঃসরণ হলে তখন সেই উপসর্গগুলো প্রকট হয়। তার মধ্যে একটা হচ্ছে শরীরের ওজন বেড়ে যাওয়া, মেদবৃদ্ধি হওয়া, কারণ থাইরয়েড হরমোন হচ্ছে শরীরের সামগ্রিক যে মেটাবলিজম, যে আমাদের বিপাক প্রক্রিয়া, সেই বিপাক প্রক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে। বিপাক প্রক্রিয়ার যদি খুব ধীর লয় হয়ে যায়, ধীর গতি হয়ে যায়, তখন স্বাভাবিকভাবেই সেই আমাদের শরীরে যে মানে চর্বি বা গ্লুকোজ বা এই সমস্ত ভেঙে যে শক্তি তৈরি করার পদ্ধতি, সেটা ধীর লয় হয়ে গেলে ওজন বৃদ্ধি হয়। এটা কি হাইপো না হাইপার, কোনটার কথা? হাইপো, হাইপো, হাইপো। এছাড়াও আরো কিছু হয়, যেমন চামড়ার কিছু পরিবর্তন হয়, হাত পায়ে অনেক সময় পায়ে বা হাতে ফুলে যায়, যেটাকে ইডিমা বলে। এইগুলো থেকে মূলত, তাছাড়া খুব সহজে ঠান্ডা লাগতে লাগে, তারা মূলত গরম জায়গায় থাকতে পছন্দ করে, অল্প শীতে কাতর হয়ে পড়েন, অল্প ঠান্ডায় কাতর হয়ে পড়েন। কিন্তু আবার বলছি, এইগুলো দেখি যে থাইরয়েডের সবসময় নিরূপণ হয় তা না, কিন্তু এইগুলো একজন ডাক্তারকে সম্ভাবনা, এই থাইরয়েড সম্পর্কিত অসুখটাকে, যাতে অসুখ হয়েছে কি না সেটা নির্ধারণ করার প্রতি একটা ইঙ্গিত দেয়। এছাড়াও চুল উঠে যাওয়া বা চুল পড়ে যাওয়া খুব সহজে, এটা দুটোতেই হাইপোতে হয়, হাইপারে হয়, কিন্তু ধরনটা একটু আলাদা হয়। মূলত হাইপোর ক্ষেত্রে এই ধরনের যে ওজন বেড়ে যাওয়া বা এই ঠান্ডাতে কষ্ট, পেশি পাওয়া, হাত পা ফুলে যাওয়া, এগুলো হচ্ছে সহজে নজরে আসে। এবং সেক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমটা রুল আউট করার জন্য, সেটা যে হয়েছে কি হয়নি দেখার জন্য থাইরয়েড হরমোন তার পরীক্ষা করা, কতটা শরীরে থাইরয়েড হরমোন আছে রক্তে, তার মাত্রা দেখার জন্য থাইরয়েড হরমোন পরীক্ষা করতে দেওয়া হয়। হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে ওজন হ্রাস হয়, অত্যধিক খিদে পায়, অত খাওয়ার পরেও তার ওজন বাড়ছে না, তার দ্রুত সে রোগা হয়ে যাচ্ছে, তাছাড়া তার বুক ধড়ফড় করা, প্যালপিটেশন হওয়া, হাত পা কাঁপা, এইসব ধরনের কিছু সিমটম দেখা যায়। আর একটা জিনিস হয় হাইপারথাইরয়েডিজমে খুব কমনলি, তাকে বলে এক্সপথ্যালমাস, চোখটা যেন ঠেলে বেরিয়ে আসে মনে হয়, সেই ধরনের সিমটমস বা সেই ধরনের উপসর্গগুলো দেখে অনেক সময় হাইপারথাইরয়েডিজম সহজে ডায়াগনোসিস হয়। হাইপোথাইরয়েডিজম ডায়াগনোসিস অনেক সময় অন্য অসুখের সঙ্গে মিলে ঝুলে থাকে, বা অন্য কোনো কারণেও হতে পারে, এরকম সম্ভাবনা থাকে বলে চট করে অনেক সময় ধরা পড়ে না। হাইপারথাইরয়েডিজমটা যেহেতু বুক ধড়ফড় করা, দ্রুত ওজন হ্রাস হওয়া, তো সহজেই লোকে সতর্ক হয়ে পড়ে এবং তার জন্য পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে ধরা পড়ে যায় সহজে। আচ্ছা, এবার যে প্রশ্নটা সেটা হচ্ছে যে মানে এটা তো আমাদের, আমরা তো একটা জিনিস জানি যে সেটা হচ্ছে যে অসুখ হয়ে যাওয়ার থেকে যাতে না হয়। আর একটা জিনিস বলা দরকার, এটা হচ্ছে মহিলাদের ক্ষেত্রে যে মেনস্ট্রুয়েশন, সেটার উপরেও অনেক সময় থাইরয়েডের, অনেক সময় মহিলাদের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলের যে স্বাভাবিক গতি প্রকৃতি পাল্টে যায়, হাইপারে হয়, এবং অনেক সময় সেটাই প্রথম মানে ইন্ডিকেশন হয়ে দাঁড়ায়। একজন স্ত্রী রোগ বিশেষজ্ঞ প্রথম সেইটা পরীক্ষা করতে গিয়ে থাইরয়েড ধরা পড়ে, এটা কিন্তু খুব কমন, অনেক সময় আমরা দেখেছি। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা তো সবসময় একটা জিনিস বলে থাকি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর, মানে অসুখ হওয়ার পর
চিকিৎসার ব্যাপারটা তো থাকেই, কিন্তু অসুখ যাতে না হয় সেরকম কিছু মেজার বা সেরকম কিছু মেনে চলা বা খাওয়া দাওয়া এরকম কি কিছু আছে? খুব একটা নেই। এরকম একটা ধারণা আছে যে কিছু খাবার খেলে থাইরয়েডের রোগ হয়, কিন্তু মূলত হচ্ছে সেটাতে যে রোগগুলো যেটাকে অনেকটা আটকানো যায় সেটা হচ্ছে গয়টার, থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক স্থূলত্ব বা বৃদ্ধি। হাইপোথাইরয়েডিজমের সঙ্গে গয়টারের একটা সম্পর্ক আছে যদিও, কিন্তু হাইপোথাইরয়েডিজম সবসময় যে গয়টারের সঙ্গে সম্পর্কযুক্ত তা না। তবে কিছু খাবার দাবার আছে, কিছু যেমন মূলত হচ্ছে আয়োডিনের অভাব। আয়োডিন সল্ট যদি কম যায় তাহলে থাইরয়েড হরমোন বানানো, থাইরয়েডের হরমোনের একটা অন্যতম উপাদান হচ্ছে আয়োডিন। হ্যাঁ। সেই থাইরয়েড হরমোন যথেষ্ট পরিমাণে তৈরি করা যায় না। এই জন্য আয়োডাইজড সল্ট আজকে যে ভারতবর্ষে হ্যাঁ। সেটা হ্যাঁ। আসার পর থেকে এই ধরনের প্রকোপ কমেছে। এছাড়া কিছু গয়ট্রোজেনিক সাবস্টেন্স মানে যেগুলো আয়োডিনের অ্যাবজর্পশনকে ব্যাহত করে, সেই জিনিসগুলোকেও খেলে অনেক সময় যাদের এরকম প্রবণতা আছে বা যে অঞ্চলে এই ধরনের জিনিস বেশি হয়, যেখানে আয়োডিন অলরেডি ডেফিসিয়েন্ট, আয়োডিন কম পাওয়া যায়, যেটা একসময় এই সাব হিমালয়ান টেরেনে পাওয়া যেত খুব আয়োডিনের অভাবের জন্য, তাদের সেখানকার যারা জনবসতি তাদের মধ্যে থাইরয়েড গ্রন্থির অস্বাভাবিক স্থূলত্ব দেখা যেত। কিন্তু তার সঙ্গে হাইপার বা হাইপোথাইরয়েডিজমকে সবসময় এক করে নেওয়া যায় না। ওটার জন্য আপনার গয়টারটাকে কন্ট্রোল করা যায় আমরা খাবার আগে দিয়ে। জানতাম যে পাহাড়ে যারা থাকেন তাদের মধ্যে এই থাইরয়েডের প্রকোপ বেশি হয়। তাদের মধ্যে গয়টারের প্রকোপ বেশি এবং হাইপোথাইরয়েডিজমের প্রকোপ একটু বেশি। তার কারণ হচ্ছে আয়োডিনের অভাব তাদের খাদ্যে। সেখানকার খাবারে বা সেখানে আয়োডিন কম থাকে। আর কিছু খাবার থাকে যেমন ক্যাবেজ, বাঁধাকপি ইত্যাদি কিছু আছে যারা আয়োডিনের অ্যাবজর্পশনে ব্যাহত করে, তার ফলে থাইরয়েডের কিছু এই ধরনের গয়ট্রোজেনিক মানে গয়টার হয় বেশি এই ধরনের খাবার খেলে। এই খাবারগুলোকে বর্জন করা যায় এবং আয়োডিনের সাপ্লিমেন্টেশন করাতে এই গয়টার ব্যাপারটা অনেকটাই কন্ট্রোলড হয়েছে। কিন্তু তার সঙ্গে হাইপোথাইরয়েডিজমটা খানিকটা সম্পর্কযুক্ত হলেও হাইপারথাইরয়েডিজম তার সঙ্গে সম্পর্কযুক্ত নয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজমও শুধু খাবার দিয়ে বা শুধুমাত্র কিছু প্রিভেন্টিভ মেজারের ভিত্তিতে সবসময় আটকানো যায় না। এইগুলো করলে হাইপোথাইরয়েডিজমের সম্ভাবনাটা কমে। অন্তত শরীরে যথেষ্ট পরিমাণে আয়োডিন থাকলে শরীর থাইরয়েড হরমোন বানিয়ে নিতে পারে, কিন্তু যদি থাইরয়েড গ্রন্থিরই অসুবিধা থাকে, যে সব খাবার থাকার পরেও সে থাইরয়েড হরমোন তৈরি করতে পারছে না যথেষ্ট পরিমাণে, তখন কিন্তু খাবার দিয়ে বা খাবার কোনো জিনিস না খাওয়ার কারণে বা কোনো আয়োডাইজড সল্ট খেয়েও সেটাকে সম্পূর্ণভাবে রোখা যাবে না। আচ্ছা, তাহলে যেটা মানে করতে হবে সেটা হচ্ছে ট্রিটমেন্টে আসতেই হবে। তাহলে এবার আমরা একটু ট্রিটমেন্ট পার্ট নিয়ে কথা বলি। সেটা হচ্ছে যে এর প্রাথমিক মানে এটা কি এরকম যে কারোর যদি একবার থাইরয়েড হয় সে যদি ওষুধ খেতে শুরু করে তাহলে তাকে সারা জীবনই এই ওষুধটা খেয়ে যেতে হবে? মানে এটা কি একেবারে সেরে যায় না ওই ম্যানেজমেন্ট অসুখ মানে ম্যানেজ করে করে বা যাতে না বাড়ে এরকম করে চালাতে হয়? থাইরয়েড গ্রন্থির অপারগতার কারণে যদি থাইরয়েড হরমোন কম তৈরি হয়, সেটা সাধারণত একটা ইনহেরেন্ট ডিজিজ। সেটা তার থাইরয়েড গ্রন্থির থাইরয়েড হরমোন তৈরি করার যে পাথওয়ে, যে পদ্ধতি, তার কোথাও একটা গন্ডগোল হচ্ছে এবং সেটা সারিয়ে ফেলা মানে আবার পুনরায় থাইরয়েড যতটা হরমোন সিক্রেট তৈরি হওয়া উচিত সেটা হচ্ছে, এটা হওয়ার সম্ভাবনা কম। তাই জন্য এই অসুখের প্রতিষেধক খুব কিছু একটা নেই বা মানে এটাকে সম্পূর্ণভাবে সারিয়ে দেওয়া যেমন নয়, কিন্তু যে হরমোনটা কম শরীরে তৈরি হচ্ছে সেটা বাইরে থেকে রাসায়নিক ফর্মে দেওয়া যায় এবং তাতে সম্পূর্ণভাবে এই অসুখের যে অসুবিধাগুলো, এই অসুখজনিত যে শারীরবৃত্তীয় অসুবিধাগুলো সেগুলোকে কাটিয়ে ওঠা সম্পূর্ণভাবে সম্ভব। এবং স্বাভাবিকভাবে শরীরে একটা জিনিস কম তৈরি হচ্ছে তখন তাকে খেয়ে যেতেই হবে, এবং এটা খেতে শুরু করেছেন বলে সারা জীবন খেতে হবে এমন নয়। এটা শরীরে কম তৈরি হচ্ছে, তাই জন্য যতদিন না এই সমস্যাটা কাটিয়ে ওঠা যাচ্ছে ততদিন অব্দি খেতে হবে। এবং এই সমস্যাটা যদি একটা ইনহেরেন্ট অসুখ হয়, যেমন কারোর শরীরে ইনসুলিন কম সিক্রেটেড হচ্ছে, সেখানে তাকে ইনসুলিন বাইরে থেকে সাপ্লিমেন্ট করতে হবে। এটা হচ্ছে এই থাইরয়েড হরমোনটা কম তৈরি হচ্ছে, বাইরে থেকে সাপ্লিমেন্ট করতে হবে। এবার সেই কম তৈরি হওয়াটা যদি এমন একটা কারণ হয় যে কারণটাকে অন্যরকম ভাবে, যেমন ধরুন একটা অটোইমিউন ডিসঅর্ডারের কারণে কম হচ্ছে, সেখানে বিভিন্ন ক্ষেত্রে সেটা খানিকটা অবধি সেরে যাওয়া সম্ভব। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটা হয় যে হরমোনাল যে ইমব্যালেন্স, সেটা হচ্ছে তার হরমোন তৈরি করার অক্ষমতার কারণে। সেই অক্ষমতা সাধারণত সম্পূর্ণভাবে ঠিক হয়ে যাবে এমন হয় না, যতদিন আপনার যেমন যেমন প্রয়োজন শরীরের থাইরয়েড হরমোনের, সেটা বাইরে থেকে ওষুধের মতো ট্যাবলেট হিসেবে সেটাকে খেলে
ওই অসুবিধাটা একটু দূর হয়ে যায়। আচ্ছা। আর হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা, সেখানে হচ্ছে হরমোন, মানে যে আপনার গ্রন্থি, সেই গ্রন্থি কথা শুনছে না, যা বেশি হরমোন তৈরি করে ফেলছে। হ্যাঁ। সেক্ষেত্রে কিছু পদ্ধতিতে সেই গ্রন্থিটিকে দাবিয়ে দেওয়া সম্ভব। সেক্ষেত্রে হাইপার থাইরয়েডিজম থেকে হাইপোথাইরয়েডিজম হয়ে যাবে সময়ের সঙ্গে সঙ্গে, কারণ সেটা গ্রন্থিটাকে আটকে দেওয়া হচ্ছে, বেশি হরমোন তৈরি করতে দেওয়া হচ্ছে না। সেটা আচ্ছা, শল্য আচ্ছা। চিকিৎসার মাধ্যমে, সার্জারির মাধ্যমে হতে পারে, অথবা আচ্ছা। রেডিও অ্যাক্টিভ আয়োডিন বা রেডিয়েশনের মাধ্যমে হতে পারে। আর সাময়িকভাবে সেটাকে আটকানোর জন্য কিছু ওষুধ আছে, এবং সেই ওষুধগুলো দিয়ে একটা এক্সপেকটেশন থাকে, যেহেতু এই হাইপার থাইরয়েডিজম অনেক সময় একটা ইমিউন রিলেটেড ডিসঅর্ডার, অটোইমিউন ডিসঅর্ডার শরীরে। সেই অটোইমিউন ডিসঅর্ডারটা অন্য কোনো ট্রিগারিং ফ্যাক্টর থাকলে, অন্য কোনো কারণে সেটা শুরু হয়েছে, তো সেই ধরনের সেই ব্যাপারটা আস্তে আস্তে কমে গেলে এটা অনেকটা অব্দি রিকভারি হয়ে যেতে পারে। আচ্ছা। অধিকাংশ ক্ষেত্রেই সম্পূর্ণ নিরাময় হয় না। নিরাময়ের জন্য হয় তাকে শল্য চিকিৎসার আশ্রয় নিতে হয়, নয়তো তাকে রেডিও অ্যাক্টিভ আয়োডিনের আশ্রয় নিতে হয়। তারপরে সে তার থাইরয়েড সিক্রেশনটা, নিঃসরণটা কমে যায়, তখন সে হাইপোথাইরয়েড হয়ে যায়। তখন বাইরে থেকে থাইরয়েডের ওষুধগুলো দেওয়া হয় সেটাকে, মানে যে কমটা হচ্ছে সেটা ঠিক করার জন্য। হ্যাঁ। আচ্ছা, এই থাইরয়েড অসুখটা মানে এটা কতটা বিপজ্জনক? মানে আমি বলছি, ধরুন যে কারোর ধরা পড়লো না বা তার চিকিৎসা ঠিক মতো হলো না, তাহলে কি হতে পারে? লম্বা সময় থাকলে শরীরের নানা রকম অসুবিধা হতে পারে। হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে যেহেতু তার প্যালপিটেশন হচ্ছে, অ্যাংজাইটি হচ্ছে, হার্ট রেট বেড়ে যাচ্ছে, এবং তার সঙ্গে শরীরে ওজন কমে যাচ্ছে, এই জিনিসগুলো আনকন্ট্রোল থাকতে থাকতে অন্য অসুখ, বিশেষ করে হার্টের অসুখ বা অন্যান্য অসুখ হতে পারে। হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রেও দীর্ঘদিন ধরে থাকলে করোনারি আর্টারি ডিজিজ এবং অন্যান্য হার্টের অসুখ হতে পারে। এই ধরনের গুলো কিন্তু হাইপার থাইরয়েডিজমের ক্ষেত্রে নিরাময়টা দ্রুত জরুরি, কারণ দীর্ঘদিন ধরে থাকলে অনেক তুলনামূলকভাবে তাড়াতাড়ি হার্টের কিছু কন্ডিশন দেখা যেতে পারে। বিশেষ করে হার্টের রেট যেহেতু বেড়ে যায়, হার্টকে বেশিবার বিট করতে হয়, তখন ওই ধরনের কিছু অসুবিধা দেখা যায়। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে পদ্ধতিতে, মানে গোটা প্রক্রিয়াটা স্লথ, ধীরে ধীরে হয়। তবে মোটের উপরে এটা থেকে অনেক রকম অসুবিধা হয়, যেটা শেষ অবধি আপনি যদি না তার নিরাময় করানো হয়, তাহলে অন্য ধরনের, মূলত হার্ট রিলেটেড অসুখ মানে হৃদয়াঘাত, মানে যেটাকে আপনার হার্ট অ্যাটাক হয়, সেই ধরনের অসুখ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই বাইরে থাইরয়েডের কিছু অসুখ আছে যেগুলো হাইপার বা হাইপোর বাইরে, যেমন ধরুন একটা বলে থাইরয়েডাইটিস। সেটা থাইরয়েড গ্রন্থি যখন তার একটা ইনফ্ল্যামেটরি চেঞ্জেস হয়, তখন অনেক সময় ফর দ্য টাইমিং কিছু সময়ের জন্য থাইরয়েড হরমোন বেশি নিঃসৃত হয়, তখন সে হাইপার থাইরয়েডের মতো হয়ে যায়। তারপরে নিজে নিজেই সেটা ঠিক হয়ে যায়, অনেক সময় সেলফ লিমিটিং ডিসঅর্ডার। কখনো কখনো ঠিক হয়ে যায়, বারবার অনেক হাইপার থাইরয়েডিজম হওয়ার পরে এই থাইরয়েডাইটিস বারবার অ্যাটাক হতে থাকলে অনেক কিছুদিন পরে সে হাইপোথাইরয়েড হয়ে যায়, তার থাইরয়েড সিক্রেশন, থাইরয়েড হরমোন নিঃসরণ করার ক্ষমতা কমে যায়। আর এর বাইরে আছে থাইরয়েডের কিছু টিউমার আছে, বিনাইন টিউমার হয়, থাইরয়েডের কিছু নডিউল হয়, সেই নডিউলের কারণে হরমোন সিক্রেশন বেড়ে যায়। সেক্ষেত্রে আপনার শল্য চিকিৎসার মাধ্যমে সেটাকে অনেক দূর অব্দি ঠিক করে দেওয়া সম্ভব। সেই নডিউলটাকে কেটে অপারেট করে দেওয়া হয় বা রেডিও অ্যাক্টিভ আয়োডিন দিয়ে করা হয়। আর থাইরয়েডের ক্যান্সার হতে পারে, সেক্ষেত্রে থাইরয়েডের ক্যান্সারে একটা বিশিষ্ট পদ্ধতিতে তাকে চিকিৎসা করতে হয়। সেখানে হাইপোথাইরয়েডিজমের ক্যাটাগরিতে এগুলো পড়ছে না। হাইপারথাইরয়েডিজমটা মূলত ওষুধ দিয়েই ঠিক করা হয়। আর থাইরয়েডাইটিস সেলফ লিমিটিং ডিজিজ, নিজে যে ঠিক হয়, অনেক সময় কিছু ওষুধ দেওয়া হয় কিছুদিনের জন্য, এবং পরে সেটা কখনো ঠিক হয়ে যায়, কখনো কখনো বারবার থাইরয়েডাইটিস হলে সেটা হাইপোথাইরয়েডিজমে পর্যবসিত, তখন হাইপোথাইরয়েডিজমের ট্রিটমেন্ট হয়। আর থাইরয়েড ক্যান্সার একটা আলাদা, সম্পূর্ণ আলাদা জায়গা। সেখানে বিভিন্ন ধরনের ক্যান্সার হয়, যে ক্যান্সারগুলো হয় তার বিশিষ্ট চিকিৎসা আছে। ফরচুনেটলি থাইরয়েডের যে বেশি যে ক্যান্সারটা হয়, যেটাকে আমরা বলি ওয়েল ডিফারেন্সিয়েটেড থাইরয়েড ক্যান্সার, সেটা অনেক দূর অব্দি চিকিৎসা যোগ্য। ক্যান্সার হলেও সেটাকে অনেক দূর অব্দি সামলানো যায়। তার সেটাকে একটা আলাদা একটা ক্যাটাগরি হিসেবে ধরা উচিত। আচ্ছা, তাহলে বলে সাধারণ যে থাইরয়েডের রোগী আমরা দেখতে পাই, তারা যদি নিয়মিত চিকিৎসা করেন এবং খাওয়া দাওয়া ইত্যাদি যা মানে মেনে চলা উচিত, সেগুলো যদি মেনে চলে, তাহলে কি তারা অনেকদিন পর্যন্ত নরমাল লাইফ, একদমই নরমাল লাইফ, অনেকদিন না, তারা নরমাল লাইফ লিড করতে পারেন। তাদের স্বাভাবিক জীবনযাত্রায় কোনো রকম ব্যাঘাত ঘটবে না। আচ্ছা আচ্ছা, সেই হিসেবে মানে সেই হিসেবে সেটা সেরে গেছে এরকম ধরে নেওয়া যেতে পারে। সারিয়ে দেওয়া যায়। সারিয়ে দেওয়া মানে সম্পূর্ণভাবে একটা স্বাভাবিক জীবনযাত্রা তাকে ফিরিয়ে দেওয়া যায়, যদিও তাকে হয়তো একটা ওষুধ খেতে হচ্ছে,
যেটা সাপ্লিমেন্টেশন থেরাপি। হ্যাঁ, সেই অর্থে ওষুধ না, যেমন আপনার ভিটামিন কম হলে ভিটামিনের ওষুধ খেতে হয়, আয়রন কম হলে আয়রনের ওষুধ খেতে হয়, এরকম আর কি একটা ওষুধ দেওয়া হয়। অন্য কোনো অসুখ যে আমরা কোমরবিডিটি যেগুলো বলি সেগুলো হলে পরে থাইরয়েড হওয়ার সম্ভাবনা বেশি থাকে, এরকম কি কিছু রয়েছে? অটোইমিউন ডিসঅর্ডারের সঙ্গে থাইরয়েডের একটা সম্পর্ক আছে। অটোইমিউন ডিসঅর্ডার একটা, অনেকগুলো ধরনের অটোইমিউন ডিসঅর্ডারের সঙ্গে থাইরয়েডও থাকতে পারে, থাইরয়েডের অসুখও প্রেজেন্ট করতে পারে থাইরয়েডের অসুবিধা নিয়ে। আচ্ছা, ঠিক আছে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের এই অনুষ্ঠানে থাইরয়েড সম্পর্কে বিশেষ করে আমাদের শ্রোতা বন্ধুদের সচেতন করার জন্য। সুস্থ থাকুন অনুষ্ঠানে আজকে আমরা জানলাম থাইরয়েডের অসুখ বিসুখ নিয়ে নানা কথা। আজকের সুস্থ থাকুন অনুষ্ঠান এই পর্যন্তই। সম্পাদনা উজ্জ্বল বন্ধু, প্রযোজনা রীতা দে।